নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। আজ 17ই আগস্ট 2026 শেষ রাত পর্যন্ত পাওয়া তথ্য বিচার করলে আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই পুলিশের অনুমান। কিন্তু এখনও ময়নাতদন্ত, ফরেনসিক পরীক্ষা, হাতের লেখা যাচাই এবং মোবাইলের তথ্য বিশ্লেষণ শেষ হয়নি। অতএব এখনই একে নিশ্চিতভাবে আত্মহত্যা বা হত্যা কোনোটাই বলা আইনসঙ্গত বা তথ্যসম্মত নয়। তবে রাজনৈতিকভাবে বিতর্কটি শুধু আত্মহত্যা না হত্যা এখানেই সীমাবদ্ধ নয়। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে, যদি আত্মহত্যাই হয়ে থাকে তাহলে তাকে সেই চরম সিদ্ধান্তের দিকে কে বা কারা ঠেলে দিল? অর্থাৎ আত্মহত্যায় কি কারো প্ররোচনা আছে? এখনো পর্যন্ত যেটা নিশ্চিত তথ্য সেটা হলো, রামপুরহাটে তার বাড়ির সংলগ্ন বা লাগোয়া তৃণমূলের দলীয় কার্যালয় থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে তার নামাঙ্কিত লেটার হেডে লেখা দুটি হাতে লেখা নোট পাওয়া গেছে, একটি নয় দুটি। এটা জানিয়েছেন বীরভূমের পুলিশ সুপার। নোটে লেখা রয়েছে, তিনি জীবনে কোনো কাজের বিনিময়ে টাকা নেননি, কোনো আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না। সেখানে আরও লেখা আছে, দলের সব অন্যায় মেনে নিতে না পারলেও তিনি প্রতিবাদ করতে পারেননি। রাজনীতিতে আসাই তার ভুল হয়েছিল, এটাও তিনি লিখেছেন এবং আরও সাবধান করে দিয়েছেন পরিবারের পরবর্তী প্রজন্ম যেন রাজনীতিতে না আসে। নোটের শেষে লেখা, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এই নোটে তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি বা তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ বা টিআরডি এর দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ আছে। তিনি লিখেছেন যে তিনি চেয়ারম্যান থাকলেও টেন্ডার কমিটি, চেকে সই, প্ল্যান অনুমোদন বা এনওসি দেওয়ার ক্ষমতা তার ছিল না। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করেছে। ময়নাতদন্তের পাশাপাশি নোটের হাতের লেখা এবং তার মোবাইল ফোন পরীক্ষা করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে এবং এটা জানাচ্ছে সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা। আত্মহত্যার ধারণার পক্ষে কি কি বিষয় রয়েছে, কি কি প্রমাণ রয়েছে? প্রথমত, দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। দ্বিতীয়ত, ঘটনাস্থলে পাওয়া নোটে আত্মপক্ষ সমর্থন, রাজনৈতিক জীবনের প্রতি তীব্র হতাশা এবং পরিবারের সদস্যদের রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ রয়েছে। তৃতীয়ত, নোটে সরাসরি বলা হয়েছে কেউ তার মৃত্যুর জন্য দায়ী নয়। পুলিশ সুপারের বক্তব্য অনুযায়ী প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন, মানে আশিস ব্যানার্জি আত্মহত্যার সিদ্ধান্ত কেন নিলেন, সেটা এখনও তার তদন্ত চলছে। নোটের বক্তব্য সত্যি এবং তার নিজের লেখা প্রমাণিত হলে একটি সম্ভাব্য যে ছবিটি দাঁড়ায় সেটা হলো, টিআরডি এর দুর্নীতির অভিযোগে নিজের নাম জড়িয়ে যাওয়ায় তিনি গভীরভাবে অপমানিত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়েছিলেন। সৎ মানুষ হিসেবে দীর্ঘদিনের যে সামাজিক পরিচয় ছিল সেটি নষ্ট হয়ে যাচ্ছে, এমন একটা আশঙ্কা তার মধ্যে কাজ করে থাকতে পারে। কিন্তু এটি এখনও একটি সম্ভাব্য ব্যাখ্যা, তদন্তে প্রমাণিত সত্য নয়। আত্মহত্যার ধারণা নিয়ে প্রশ্ন উঠছে কেন? প্রথম কথা হচ্ছে যে তিনি আত্মহত্যা করতে পারেন না, এটা স্বয়ং পরিবারের বক্তব্য। পরিবার ও ঘনিষ্ঠদের একাংশ জানিয়েছেন আগের রাত পর্যন্ত তিনি স্বাভাবিক ছিলেন, স্বাভাবিক খাওয়া দাওয়া করেছেন, সুতরাং তার এমন সিদ্ধান্ত নেওয়ার মতো আচরণ তারা আদৌ লক্ষ্য করতে পারেননি। অবশ্য কোনো ব্যক্তি বাইরে স্বাভাবিক থাকলেও ভেতরে গভীর মানসিক চাপে থাকতে পারেন, তাই এই বক্তব্য আত্মহত্যার সম্ভাবনা নাকচ করে না, কিন্তু একটা প্রশ্ন তুলে দেয়। দ্বিতীয়ত, নোট পাওয়া গেলেই আত্মহত্যা প্রমাণিত হয় না। দেখতে হবে নোটটি সত্যি তার হাতের লেখা কিনা, কবে লেখা, কোনো চাপের মধ্যে লেখা কিনা, এসব ফরেনসিক পরীক্ষার বিষয়। শুধু
একটি নোটের উপস্থিতি হত্যার সম্ভাবনা আইনত বন্ধ করে দেয় না। অর্থাৎ হত্যা হতেও পারে, সেই সম্ভাবনাও আছে এখনো পর্যন্ত। রাজনৈতিক চাপের দুই বিপরীত অভিযোগ তার মধ্যে তার মৃত্যুর ব্যাপারে। মমতা শিবির মানে মমতা ব্যানার্জির কালীঘাট তৃণমূল বলছে এই খুনের পেছনে বিজেপি রয়েছে। মমতা বলেছেন, অভিষেক ব্যানার্জি বলেছেন, বিজেপি ও পরিবর্তিত রাজনৈতিক পরিবেশের অপমান এবং তদন্তের চাপ তাকে ভেঙে দিয়েছে। অর্থাৎ তার মৃত্যুর পেছনে বিজেপির রাজনৈতিক চাপ, তদন্তের চাপ তাকে ভেঙে দিয়েছে। অন্যদিকে বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূলের দুর্নীতিতে যুক্ত ব্যক্তিরা নিজেদের বাঁচাতে তার নাম জড়ানোর ভয় দেখিয়ে থাকতে পারেন। অর্থাৎ দুই পক্ষই আপাতত হত্যার প্রত্যক্ষ প্রমাণ দিচ্ছে না বটে, কিন্তু দুই পক্ষই আত্মহত্যায় প্ররোচনা বা অসহনীয় মানসিক চাপের সম্ভাবনা তুলছে। এবার আসুন দেখা যাক কে কি বলছেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আশিস বাবুর মৃত্যু তাকে গভীরভাবে বিচলিত করেছে। তার দাবি, শেষ কয়েকদিনে আশিস বন্দ্যোপাধ্যায়কে অপবাদ দেওয়া হয়েছিল, মিথ্যা অভিযোগে কলঙ্কিত করা হয়েছিল এবং প্রবল মানসিক ও আবেগজনিত চাপ সৃষ্টি হয়েছিল। তার বক্তব্যের মূল সুরটা কি, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক প্রতিহিংসা ও লাগাতার অপমানের মানবিক মূল্য নিয়ে ভাবা দরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন? শুভেন্দু অধিকারী আশিস বাবুকে সৎ, শিক্ষিত ও ভদ্র রাজনীতিক বলেছেন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন, মানে মুখ্যমন্ত্রী কথা বলেছেন। পরিবারের বক্তব্য উদ্ধৃত করে শুভেন্দু বলেছেন, বিজেপি বিধায়ক ধ্রুব সাহা নির্বাচনের পর আশিস বাবুকে প্রণাম করতে গিয়েছিলেন। সুতরাং ধ্রুব সাহাদের অত্যাচারে আশিস বাবুর মৃত্যু হয়েছে, তিনি মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছেন, ব্যাপারটা এমন নয়। স্থানীয় বিজেপি নেতৃত্ব বা পুলিশের সঙ্গে পরিবারের কোনো সমস্যা ছিল না, এটা তার পরিবার জানিয়েছে। পুলিশ তাকে কোনো নোটিশ দেয়নি বা জিজ্ঞাসাবাদের জন্য এখনো পর্যন্ত ডাকেনি। শুভেন্দুর সন্দেহ কি, মানে মুখ্যমন্ত্রীর, তিনি তৃণমূলের দুর্নীতিগ্রস্ত কোনো অংশ নিজেদের রক্ষা করতে আপনার নাম বলে দেবো ধরনের ভয় বা চাপ দিয়ে থাকতে পারে। তিনি শুভেন্দুবাবু বলেছেন, আশিস বাবুর মোবাইল কল রেকর্ড এবং যোগাযোগের ইতিহাস পরীক্ষা করার নির্দেশ তিনি দিয়েছেন। তবে শুভেন্দু নিজেও এটিকে এখনও অভিযোগ বা সম্ভাবনা হিসেবে বলেছেন, প্রমাণিত তথ্য হিসেবে নয়। এক গুরুত্বপূর্ণ মন্ত্রী রাজ্যের অগ্নিমিত্রা পাল বলেছেন, নোট পাওয়া গেছে বলেই আত্মহত্যা ধরে নেওয়া ঠিক হবে না। তিনি সত্যিই আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে, পুলিশকে দুটো সম্ভাবনাই পরীক্ষা করতে হবে। অর্থাৎ অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু হত্যার সম্ভাবনাকেও খারিজ করে দেননি। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, তৃণমূলের সবাই চোর নয়। আশিস বন্দ্যোপাধ্যায় নাকি সেই দলের সৎ ও মেরুদণ্ড সম্পন্ন নেতাদের একজন হয়ে থাকতে পারেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মানে কালীঘাট তৃণমূলের বিরোধী শিবির, তারা বলছেন যে একে প্রাতিষ্ঠানিক খুন বলেছেন ঋতব্রত। তার অভিযোগ, টিআরডিএ টেন্ডার এবং কয়েকশো কোটি টাকার কথিত দুর্নীতির বিরুদ্ধে আশিসবাবু আপত্তি জানানোয় তাকে অপমান ও মানসিক চাপে ফেলা হয়েছিল। এখানে প্রাতিষ্ঠানিক খুন বলতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সরাসরি শারীরিক হত্যার প্রমাণ দেননি, বরং তার বক্তব্যের অর্থ হলো একটি দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক প্রশাসনিক ব্যবস্থা তাকে মানসিকভাবে এমন ভয়ঙ্কর জায়গায় নিয়ে গিয়েছিল যেখান থেকে তিনি আর বেরোতে পারেননি। আশিস বাবুর ছেলে শতদল ব্যানার্জি তিনি মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং তার তদন্তের প্রতি আস্থা জানিয়েছেন। কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের কালীঘাট তৃণমূলের নেতা, তিনি নিরপেক্ষ তদন্ত দাবি করে কয়েকটা গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, কিছুদিন আগে 21শে জুলাইয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় কয়েকজন আশিসবাবুর গাড়ি আটকে তাকে প্রকাশ্যে অপমান ও হুমকি দিয়েছিল। সেই ঘটনাকে আত্মহত্যার প্ররোচনার সম্ভাব্য উপাদান হিসেবে তদন্ত করে দেখা উচিত বলেছেন কে? কুণাল ঘোষ। কুণাল ঘোষের আরও দাবি, আশিসবাবুকে চাপ দিয়ে ঋতব্রত ঘনিষ্ঠ তৃণমূল শিবিরে রাখা হয়েছিল।
তিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মূল শিবিরে ফিরতে চাইছিলেন নাকি। কুণাল একই সঙ্গে বলেছেন, আত্মহত্যা নাকি অন্য রহস্য তদন্তকারীরাই তা স্থির করেন। এরপর অনুব্রত মণ্ডল, তৃণমূলের আর এক নেতা, যিনি বর্তমানে আবার মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দূরত্ব তৈরি করে ওই ঋতব্রতপন্থীদের দলে যোগ দিয়েছেন। অনুব্রত বলেছেন, আশিসবাবু অত্যন্ত ভালো মানুষ ছিলেন, তার কোনো শত্রু বা ব্যক্তিগত ঝগড়াঝাটি ছিল না। কেন তিনি এমন কাজ করবেন তা তিনি বুঝতে পারছেন না। বক্তব্যটি হত্যার অভিযোগ নয়, কিন্তু ঘটনাটি নিয়ে তার বিস্ময় ও সংশয় এই দুটোই স্পষ্ট। ধ্রুব সাহা, রামপুরহাটের বিজেপি বিধায়ক, যিনি আশিস বন্দ্যোপাধ্যায়কে এবারের ভোটে পরাস্ত করেছেন, তিনি শোক প্রকাশ করে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন। তার বক্তব্যে সরাসরি হত্যার অভিযোগকে খারিজ করা হয়নি। তিনি মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি করেছেন। হত্যা হওয়ার পক্ষে এখন কি প্রমাণ পাওয়া গেছে? এই মুহূর্ত পর্যন্ত প্রকাশ্যে পাওয়া তথ্য অনুযায়ী কোনো প্রত্যক্ষদর্শীর কথা সামনে আসেনি। তার শরীরে ধস্তাধস্তি বা আঘাতের কোনো বিবরণ পাওয়া যায়নি। ঘরে জোর করে প্রবেশের চিহ্ন পাওয়া গেছে এমন তথ্য নেই। সিসিটিভি ফুটেজে সন্দেহজনক ব্যক্তি দেখা গেছে এমন খবরও নেই। ময়না তদন্তে হোমিসাইডাল হ্যাঙ্গিং বা শ্বাসরোধের প্রমাণ পাওয়া গেছে এমন কোনো রিপোর্টও প্রকাশিত হয়নি। অতএব সরাসরি হত্যা হয়েছে এমন প্রমাণ এখন নেই। এই অগ্নিমিত্রা পাল বা অন্য নেতাদের বক্তব্য মূলত হত্যার সম্ভাবনা বাদ না দেওয়ার দাবি। হত্যা যে হয়েছে কথা তারা কেউ বলেননি। তো আমারও মনে হয় যেটা যেটা যে আর এই সম্ভাবনার যেগুলো পরপর আসে, আত্মহত্যার সম্ভাবনা সবচেয়ে প্রাথমিক শক্তিশালী সম্ভাবনা। এরপর রাজনৈতিক অপমান, দুর্নীতির অভিযোগ, কারো হুমকিতে আত্মহত্যার প্ররোচনা গুরুত্ব দিয়ে তদন্তযোগ্য একটা সম্ভাবনাটা আছে এখানে। আত্মহত্যা নয়, পরিকল্পিত শারীরিক হত্যা এখনও অনুমান, প্রকাশ্য প্রমাণ পাওয়া যায়নি। এই মামলার আসল চাবিকাঠি অতএব হবে পূর্ণ ময়না তদন্ত রিপোর্ট, নোটের ফরেন্সিক হ্যান্ডরাইটিং পরীক্ষা, শেষ 72 ঘন্টায় কাদের সাথে তিনি কথা বলেছেন সেই কল রেকর্ড ও বার্তা, দলীয় কার্যালয় ও আশপাশের সিসিটিভি এবং টিআরডি এর নথি এবং তাকে সম্প্রতি কে কে যোগাযোগ করেছিলেন, আর 21শে জুলাইয়ের হুমকির ভিডিও এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যটাও জেনে নেওয়া দরকার। দেখুন, এই সমস্ত কারণের মধ্যে আর একটা বড় কারণও উঠে আসছে। মৃত্যুর পর মানুষকে ভগবানের সুপুত্র বানানো আমাদের অভ্যাস। যদিও এসব ভগবানের সুপুত্ররা জীবিত অবস্থায় এমন ভয়ঙ্কর সব অন্যায় কাজ করে যান, যার জন্যে তাদের ভগবানের পুত্র না বলে দানব পুত্র বলাই সঙ্গত। তেমন কিছু কি আছে আশিস বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে? এই প্রসঙ্গে উঠে আসছে বকটুই হত্যাকাণ্ডের ঘটনা। আশিস বন্দ্যোপাধ্যায় খুবই শিক্ষিত মানুষ ছিলেন, অধ্যাপক ছিলেন, কিন্তু তার কথাবার্তা ও সামাজিক পরিচয় সম্পর্কে এলাকার মানুষ কিন্তু খুব একটা ভালো কথা বলছেন না। তার দুর্বিনীত কথাবার্তা, এমনকি বাংলা কথায় যাকে অনেক সময় খিস্তি খেউড় বলা যায়, সেরকম কথাবার্তার কিছু নমুনা এখনও ফেসবুকে খুঁজলে পাওয়া যাবে। আর বকটুই হত্যাকাণ্ডে তার ভূমিকা তো রীতিমতো সন্দেহজনক। বকটুই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তার কোনো প্রতিবাদী ভূমিকা দেখা যায়নি। শুধু তাই নয়, বকটুই হত্যাকাণ্ডে যারা দোষী তাদের সঙ্গে তার যথেষ্ট যোগাযোগ ছিল জানা যাচ্ছে। এই অভিযোগের একটা শক্ত ঐতিহাসিক ভিত্তি আছে। আশিস বন্দ্যোপাধ্যায় শিক্ষিত ও ব্যক্তিগতভাবে সৎ বলে পরিচিত হলেও সব দোষ অবশ্য বলা হচ্ছে যে নাকি তার এক ভাইপো, তিনি নাকি হচ্ছেন নাটের গুরু একজন, মানে সব অন্যায়ের। সেটা হলেও বকটুই হত্যাকাণ্ডের পর আশিস বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক এবং সামাজিক ভাবমূর্তি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিশেষ করে নিহতদের পরিবারের লোকজনের কাছে তিনি প্রতিবাদী জনপ্রতিনিধি ছিলেন না, বরং অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতৃত্বকে রাজনৈতিক আশ্রয় দেওয়া একজন ক্ষমতাবান নেতা হিসেবেই তিনি কিন্তু চিহ্নিত হয়েছিলেন। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্যটি শুরুতেই বলা দরকার।
আশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বকটুইয়ের নিহতদের আত্মীয় এবং তৃণমূলের তৎকালীন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গুরুতর অভিযোগ তুলেছিলেন। যদিও সিবিআই তাকে অজানা কারণে বকটুই হত্যাকাণ্ডের অভিযুক্ত করেনি এবং চার্জশিটে তার নাম ছিল না। বকটুইয়ের সঙ্গে আশিস বন্দ্যোপাধ্যায়ের সংযোগটা কোথায়? দেখুন, বকটুই রামপুরহাট বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ে। আশিস বন্দ্যোপাধ্যায় ছিলেন ওই কেন্দ্রের 5 বারের বিধায়ক, তৎকালীন ডেপুটি স্পিকার এবং জেলার প্রবীণ তৃণমূল নেতা। ফলে এলাকার দলীয় গোষ্ঠী দ্বন্দ্ব, ভাদু শেখ, আনারুল হোসেনের প্রভাব এবং স্থানীয় মানুষের অভিযোগ সম্পর্কে তিনি কিছুই জানতেন না, এই দাবি বিশ্বাসযোগ্য নয়। সবচেয়ে বড় প্রশ্নটি ওঠে তৎকালীন রামপুরহাট 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি আনারুল হোসেনকে পদে বহাল রাখা নিয়ে তার যা ভূমিকা ছিল আশিস বন্দ্যোপাধ্যায়ের সেই ভূমিকা নিয়ে। অনুব্রত মণ্ডল স্বয়ং অভিযোগ করেছেন বকটুই হত্যাকাণ্ডের পরে আশিস বন্দ্যোপাধ্যায় আনারুল হোসেনকে ব্লক সভাপতি রাখতে চেয়েছিলেন, আর অনুব্রত মণ্ডল তাকে ব্লক সভাপতির পদ থেকে সরাতে চেয়েছিলেন। কিন্তু আশিস বন্দ্যোপাধ্যায়ের চাপে বা অনুরোধে এবং সেই সূত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের তার খবরদারিতে আনারুলকে সরানো হয়নি। আর আশিস বন্দ্যোপাধ্যায় এই পুরো ভূমিকাটা দেখেছিলেন। তার ফলে তার অনুরোধের কারণেই আনারুল পদে থেকে যান। আশিস বন্দ্যোপাধ্যায় স্বীকার করেছিলেন যে আনারুলকে রেখে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল ঠিকই, কিন্তু তার বক্তব্য হচ্ছে এটি তার একার সিদ্ধান্ত নয়, সম্মিলিত সাংগঠনিক সিদ্ধান্ত। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের 2022 সালের প্রতিবেদনে এর স্পষ্ট উল্লেখ ছিল। এখানেই আশিসবাবুর রাজনৈতিক দায়ের প্রশ্নটি সবচেয়ে জোরালো দেখা যায়, কারণ বকটুই মামলায় সিবিআইয়ের বক্তব্য অনুযায়ী আনারুল হোসেনই হামলাকারীদের উত্তেজিত করেছিলেন এবং পুলিশকে ঘটনাস্থলে পৌঁছতে দেরি করানোর চেষ্টা করেছিলেন। পরে তাকে চার্জশিটে অভিযুক্ত করা হয়। আশিস বন্দ্যোপাধ্যায় হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন এটা প্রমাণিত নয়, কিন্তু হত্যাকাণ্ডের প্রধান রাজনৈতিক অভিযুক্তকে দলীয় পদে রাখতে, তাকে সমর্থন দিতে তিনি একটা বড় ভূমিকা নিয়েছিলেন এমন অভিযোগ বিরোধীদের কারণ নয়। জেলা সভাপতি তৎকালীন অনুব্রত মণ্ডল সেই অভিযোগ প্রকাশ্যে করেছিলেন। আশিসবাবু আনারুলকে পদে রাখার বিষয়টি অস্বীকার করেননি, তিনি শুধু বলেছিলেন এটা তার একার সিদ্ধান্ত ছিল না, কিন্তু এই রাজনৈতিক দায় তিনি এড়িয়ে যেতে পারেন না। মিহিলাল শেখ বকটুই হত্যাকাণ্ডের পরিবারের সদস্যদের হারানো এবং মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী মিহিলাল শেখ 2022 সালের 19 এপ্রিল আশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ তুলেছিলেন। মিহিলাল শেখের দাবি ছিল বকটুইয়ে ভাদু শেখের গোষ্ঠীর সঙ্গে বিরোধ তৈরি হওয়ার পর আক্রান্ত পক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্য চাইতে গিয়েছিল মিটমাটের জন্য। আশিসবাবু বিরোধ মেটানোর উদ্যোগ তো নেননি, বরং তাদের সঙ্গে ভীষণ দুর্ব্যবহার করে ফিরিয়ে দিয়েছিলেন। আনারুল হোসেন ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, আর এই আনারুল হোসেনই হচ্ছে এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত। আশিসবাবুর নির্দেশে আনারুল বকটুইয়ে গিয়েছিল এমন অভিযোগ মিহিলাল করেন। জেলে থাকার সময় আনারুল ও অন্য অভিযুক্তরা বিশেষ সুবিধা পাচ্ছিলেন, তার পেছনেও ছিল আশিসবাবুর প্রভাব, এই অভিযোগ করেছেন মিহিলাল শেখ। আশিসবাবুর এক ভাইপোর বিরুদ্ধেও স্থানীয়দের ওপর ভয়ঙ্কর অত্যাচারের অভিযোগ তুলেছিলেন মিহিলাল শেখ। মিহিলালের ভাষায় তারা আগে থেকেই স্থানীয় বিরোধের কথা আশিসবাবুকে জানিয়েছিলেন, কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি। এগুলো ভয়াবহ অভিযোগ, তবে এগুলিকে আদালতে প্রমাণিত তথ্য বলা যাবে না, কারণ চার্জশিটে তার নাম নেই। আশিস বন্দ্যোপাধ্যায়ের উত্তর কী ছিল? তিনি সমস্ত অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন যে মিহিলাল শেখের বক্তব্য কল্পনাপ্রসূত এবং সর্বৈব মিথ্যা। হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো যোগ ছিল না এবং ঘটনার প্রায় 1 মাস পরে মিহিলাল কারো শেখানো কথা বলছে।
এইটা বলেছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। আশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপরিকল্পিত অভিযোগ তোলা হচ্ছে, সুতরাং অভিযোগকারীদের বক্তব্য তদন্ত করে দেখা হোক। সামান্যতম প্রমাণ পাওয়া গেলে আশিস বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি রাজনীতি থেকে অবসর নেবেন। তিনি কি হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিলেন বকটুয়ে? না। এখানেই স্থানীয় ক্ষোভের বাস্তব ভিত্তি সবচেয়ে বেশি। আশিস বন্দ্যোপাধ্যায় বলেছেন নিজের দলের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্য আন্দোলনে তিনি নামেননি। আনারুল হোসেন বা ভাদু শেখের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আগে থেকে প্রকাশ্য অবস্থান নেননি। বকটুই হত্যাকাণ্ডের পর দলীয় বা প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে কোনো আত্মসমালোচনামূলক বক্তব্যও তিনি দেননি। স্থানীয় বিধায়ক হিসাবে নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে স্বাধীন তদন্তের দাবিতে সোচ্চারও তিনি হননি। অর্থাৎ এক কথায় তিনি হত্যাকারীদের পক্ষে ছিলেন। অনুব্রত মণ্ডল যখন তাকে আনারুলের রক্ষাকর্তা হিসেবে চিহ্নিত করেন, তখন তিনি আনারুল সম্পর্কে নিজের আগের মূল্যায়ন ভুল ছিল এ কথাও বলেননি। আরও তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে কবে জানেন? হত্যাকাণ্ডের প্রথম বর্ষপূর্তিতে 2023 সালের 21শে মার্চ আশিস বন্দ্যোপাধ্যায় স্বজনহারা পরিবারের একজনের বাড়িতে গেলে পরিবারের সদস্যরা দরজা বন্ধ করে দেন, তাকে ভেতরে ঢুকতে দেননি। এটি তার বিরুদ্ধে ওই পরিবারের ক্ষোভের একটি প্রকাশ্য নথিবদ্ধ নিদর্শন। সিবিআই তদন্তে চার্জশিটে বকটুয়ের অগ্নিসংযোগ ও হত্যার মামলায় 16 জন প্রাপ্তবয়স্ক এবং 2 নাবালকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তাদের মধ্যে আনারুল হোসেন ছিলেন মুখ্য। পরে আরও 8 জনের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়। 2024 সালে আদালত 23 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে, তাদের মধ্যে আনারুল ছিলেন। কিন্তু আশিস বন্দ্যোপাধ্যায়ের নাম কোথাও নেই, তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়নি, তাকে ষড়যন্ত্রকারী হিসেবে আদালত চিহ্নিত করেনি, হত্যার নির্দেশ তিনি দিয়েছিলেন এমন কথাও সিবিআইয়ের চার্জশিটে নেই। সিবিআইয়ের চার্জশিট অনুযায়ী আনারুল হোসেন জনতাকে হামলায় প্ররোচিত করেছিলেন এবং পুলিশ যাতে দ্রুত বকটুয়ে না পৌঁছয় সেই ব্যবস্থা করেছিলেন। এবং স্থানীয় মানুষের তাদের বক্তব্য, এই পুরো ব্যাপারটা দেখভাল করেছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। তার নিজের শেষ চিঠির একটি বাক্য এখন নতুন তাৎপর্য পাচ্ছে। তার নামে উদ্ধার হওয়া কথিত সুইসাইড নোটে লেখা আছে, সর্বদা সমস্ত দলীয় অন্যায়কে মেনে নিতে না পারলেও প্রতিবাদ করতে পারেনি। বকটুয়ের প্রেক্ষিতে এই বাক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি থেকে সরাসরি বলা যাবে না যে তিনি বকটুয়ের কথা লিখেছেন। চিঠিতে বকটুয়ের উল্লেখ নেই, কিন্তু তার রাজনৈতিক চরিত্র সম্পর্কে একটি স্বীকারোক্তি রয়েছে। তিনি দলের অন্যায় বুঝতে পারতেন কিন্তু প্রতিবাদ করতে পারতেন না, প্রতিবাদ করেননি। এখানেই তার জীবনের বড় বৈপরীত্য। ব্যক্তিগত জীবনে তিনি শিক্ষিত, আর্থিকভাবে সৎ হতেও পারেন, কিন্তু ক্ষমতাসীন দলের জনপ্রতিনিধি হিসেবে স্থানীয় দাপুটে ব্যবস্থার বিরুদ্ধে, অন্যায়কারীদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে তিনি নীরব শুধু নন, তিনি তার সমর্থক ছিলেন। দোষ প্রমাণিত না হলেও প্রশ্নবিদ্ধ যে সমস্ত ব্যক্তিদের রাজনৈতিকভাবে রক্ষা করার গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে। গণহত্যার পর স্বজনহারাদের আস্থা উদ্ধারে তিনি ব্যর্থ। মৃত্যু তার প্রতি, আশিস বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানবিক সহানুভূতির দাবি তৈরি করে, কিন্তু সেই সহানুভূতি বকটুয়ের নিহতদের পরিবারের প্রশ্ন ও যন্ত্রণাকে মুছে দিতে পারে না। পাপ বাপকেও ছাড়ে না। অতীতের পাপ আশিস বন্দ্যোপাধ্যায়কে ছাড়েনি, ছাড়ার কথাও নয়। যদি বিবেকের দংশনে তিনি নিজেকে শেষ করে থাকেন, তবে সেই দংশনের অন্যতম কারণ হলো বকটুয়ের ভূত তাকে তাড়া করে ফিরেছে। আপাতত এখানেই থামছি।